ইনি শ্রীফলতলা গ্রামের জমিদার। বহুদিন যাবৎ প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ আন্দোলন এতটাই তীব্র হয়ে উঠেছে যে জমিদার এখন নাস্তানাবুদ। বটতলা, কাচারি, মহল্লা সব জায়গায় আন্দোলনের রোষ ছড়িয়ে পড়েছে। জমিদারকে আলটিমেটাম দেয়া হয়েছে 2 ঘন্টা, এর মধ্যে তাকে জমিদারি ছাড়তে হবে। তা না হলে আগামী 2 ঘন্টার মধ্যে জমিদার বাড়ি ঘেরাও করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে জমিদারের সমস্ত ইমারত। জমিদার কি করবে এখন বুঝে উঠতে পারছেন না। জমিদার বাবু, বাইরে যে আন্দোলন চলতেছে, আপনি তো মনে হচ্ছে 5 মিনিটও দেখবেন না। হ্যাঁ তাই তো। তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, যেমনটি বলেছিলাম, সময় ফুরিয়ে এসেছে। সবাই এখন আন্দোলন নিয়ে জমিদার বাড়ির কাছাকাছি। পূজারা খেপে গেল কি জন্য? কি আপনি খেপে গেল কি? পূজারা এত খেপলো কি জন্য? পূজারা কি আপনি এত খেপলো? আমার লক্ষ্মী বাহিনী খবর দে, লক্ষ্মী বাহিনী খবর দে। তাড়াতাড়ি যা যা করার দরকার তাই তাই করে। গুলি কর লক্ষ্মী বাহিনী, যা যা করার দরকার তাই তাই কর। লক্ষ্মী বাহিনীরা গুলি করতেছে, ও পাচ্ছে, তাও তো তাকে থামানো যাচ্ছে না। কি করতে হবে? তাহলে এখন কি করবো? ফোন লাগা। কার কাছে ফোন লাগাবো? এই মামার কাছে ফোন লাগা। মামার কাছে তাড়াতাড়ি ফোন লাগা। হ্যালো, এই নেন কথা কন। হ্যালো, না আমি কিভাবে জমিদারি ছাড়বো? আমার জমিদারি ছাড়ার কায়দা নেই। তোমরা যতই আবার বুঝো, আমি জমিদারি ছাড়ার কায়দা নেই। আমি এই জমিদারি ছাড়তে পারবো না। তাহলে ঠিক আছে, আমি চলেই যাবো। তাহলে একটা সাইকেল আর ওই সাঁকো পার হবো কেমন নদী, ওই সেই ব্যবস্থা করো। অতঃপর আন্দোলনের মুখে বাধ্য হয়ে জমিদার নদী পার হলেন। সমস্ত মিছিল প্রাসাদে ঢুকে পড়ল। গ্রাম স্বাধীনতার একটা স্বাদ পেল। গ্রাম যেন বহু বছর পর শোষণ মুক্ত হলো। তবে এবার তারা পড়ল বিপাকে। গ্রাম শৃঙ্খলার মধ্যে থাকতে হলে তো কোনো আইন বা কোনো রুলসের প্রয়োজন। মোড়লকে বসাবে না মহাজনকে বসাবে, এ নিয়ে আলোচনা দীর্ঘ সময় হলো। মহাজনকে জমিদারের চেয়ারে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মহাজন এসে সবাইকে একতাবদ্ধ করলেন এবং আশ্বাস দিলেন সামনের দিনে একত্রে কাজ করবার। মহাজনের আশ্বাসে সবাই একতাবদ্ধ হলেন। মহাজন সামনের দিকে দাঁড়িয়ে গ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করলেন। 2 দিন যেতে না যেতেই শত শত ভিলেজ সাবোট আছে তাকে আষ্টে পিষ্টে ধরল। এ যেন ফান্দে পড়িয়া বগা কান্দে রে। গ্রাম শান্ত করার দায়িত্ব হাতে নিয়ে আমি তো খুব বিপদে আছি। মহাজন ঠিকই তো বলেছেন, এই গ্রামের মানুষই আসলে ভালো না। আমি তো বলেইছি, কাজ কাম যে ঠিক মতো করতে দিলি দেন, না দিলে আমি আমার জায়গায় চলে যাই। মহাজন এখন কি তাই বললে হয় নাকি? দায়িত্ব যেহেতু নিয়েছেন, দায়িত্ব শেষ না করে কি বালি যাবেন? আপনার জায়গায় একজন যোগ্য লোক বসায় তারপরে তো আপনি যাবেন। কিন্তু গ্রামের লোকজন তো এটা মানে না। দেখতেছেন না চারিদিক শুধু আন্দোলন শুরু করেছে আবার। মহাজন সাহেব তা ঠিকই বলেছেন। শুনলাম আজকে নাকি ভ্যান চালকরা আন্দোলন শুরু করেছে। ভ্যান চালকরা আন্দোলন শুরু করেছে, আলু পটল যারা বিক্রি করে তারা আন্দোলন শুরু করেছে, ওই অটো যারা চালায় তারা আন্দোলন শুরু করেছে। করতে থাক। এবার গ্রাম যেন আরো অস্থির হয়ে উঠল। ঝুড়ি ভর্তি দাবি দাওয়া নিয়ে সবাই ক্ষণে ক্ষণে মহাজনের সমীপে আন্দোলনের বার্তা দিতে লাগলো। এদিকে নদীর ওপার থেকে কল কবজা নাড়তে প্রাক্তন জমিদার মরিয়া হয়ে উঠেছে। আমি তো পলায় আইছি, গ্রামের মানুষ যেন শান্তিতে না থাকতে পারে। রাত্রি ডাকাতি বাড়ায় দাও, চুরি বাড়ায় দাও। প্রতিটা সেক্টরে আলু ব্যবসা শুরু করে রসুন ব্যবসার পর্যন্ত, কাঁচামরিচ ব্যবসা পর্যন্ত সব কিনে ফেলো। মহল্লায় মহল্লায় লাভাই দাও। সব কটার আন্দোলন করতে কাও, গ্রাম অস্থির করে ফেলো। আমি আবার আসবো। ইয়ার কি নাকি? জমিদার বাবু,
কিছু কিছু সৎ লোক আছে, ওদের তো মাঠে লাগানো যাচ্ছে না। ওরা টাকা তো খায় না, ঘুষও খায় না। ঘুষ খায় না? কত টাকা খায় না? যত টাকা খায় তত টাকা মার। কাছারি অফিসে যত ফাইলপত্র আছে সব পুরাই ফেলে। আমার টাকা, যত অবৈধ টাকা আছে সব গ্রামে ছাড়ো। কোনোভাবে মহাজন জানো টিকতে না পারে, জমিদারের চেয়ারে বসার স্বাদ মিটই দেবো। ঠিক আছে জমিদার বাবু, যা যা লাগে আমি সবকিছু করতেছি। আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আর শুনলাম নাকি মোবাইল আছে ভালো ভালো, ওই গ্রামের মধ্যে যায় দু একটা সেলফি মারেন। ওকে। এরপর গ্রামের আনাচে কানাচে শুরু হলো অবরোধ, আন্দোলন, অগ্নিসংযোগ। নদীর ঘাট, পুকুর পাড়, এমনকি যাত্রী সামনেতে শুরু হলো অগ্নিসংযোগ। পূর্বপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার সমস্ত ঘনবসতিতেই হত্যাযজ্ঞ শুরু হলো ধর্ষণ। পাঠশালা থেকে শুরু করে ঋষি সম্প্রদায় পর্যন্ত ছড়িয়ে পড়লো এই আন্দোলন। আমরা তো বিদ্যা বুদ্ধি আলা লোক, গ্রামে কি আমাদের আন্দোলন করা ঠিক হবে? আরে ভাই, এখনই তো সুযোগ। এই মহাজনের কাছে যা চা হবে তাই দেবে। আন্দোলন করতে আমাকে অসুবিধা কোনে? তাই তো, সবাই যখন করছে তা আমরা বাদ থাকবো কে? তাহলে সেন্টারে খবর দাও, আন্দোলনের লাভে পড়ো। এ কাজ করতে তো টাকাও দরকার, টাকা পাবো কোনে? টাকার কোনো বিকল্প নেই, টাকা নিয়ে কোনো টেনশন নেই, টাকা সময় মতো চলে আসবে না। তাহলে চলো মাঠে লাভে পড়ি। অতঃপর গ্রামের প্রজাদের সকাল, দুপুর, বিকাল, রাত একটাই কাজ, আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আমরা সবাই ভ্যান চালাই, আমাদেরও টাকাটুকুর দরকার আছে। আমরা চলো আন্দোলনের লাইনে যাই। চলেন লেবে পড়ি। চালক সমিতির আন্দোলন দেখে ডাকাতের সর্দারও থেমে থাকলো না। তাদের ডাকাতিকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করতে হবে, এ কারণে সকলকে একত্রিত করে আন্দোলনের ডাক দিলেন। দেখা যাক ডাকাতি আন্দোলনের প্রতিপাদ্য বিষয় কি হয়ে দাঁড়ায়। এই মহাজন আসে আমরা তো কেউ ডাকাতি ঠিকঠাক করতে পারতেছি না। চলো আমরা সবাই আন্দোলনে লেগে যাই, ডাকাতির আন্দোলন। চলো আন্দোলনে চলো। এদিকে ডাকাত দলের আন্দোলন দেখে চোর, ধর্ষক, ছিনতাইকারী উৎসাহ পেয়ে তারাও আন্দোলনে মাঠে নামলেন। আন্দোলন যেন হয়ে উঠল সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। বিষ নামানো লাগবে না, আমরা উদয় সম্প্রদায়। সবাই যখন আন্দোলন করতেছে, আলু পটল বাদ থাকবি কা? আমরা শুরু করি। ও, আমরা কথাই বলে কি আমাদের দাম নেই? আমরা কি আন্দোলন করতে পারিনি? আমরাও আন্দোলন। এখন এত আন্দোলনের ভিড়ে মহাজন কি পালাবেন, নাকি হুজুবুজু করে একটা আইন প্রণয়ন করে দায় সেরে সেভ এক্সিট নিয়ে নেবেন? এটা ভাবার বিষয়। আপাতত এ পর্যন্তই, দেখা যাক পরবর্তীতে মহাজন কি করেন।